অচেনা অজানা বিবেকানন্দ। শঙ্কর মায়ের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে নিঃসম্বল সন্ন্যাসী বিবেকানন্দকে কি কঠিন সমস্যামালার মধ্যে পড়তে হয়েছিল এবং আমৃত্যু তিনি কিভাবে একের পর এক সেই সব আর্থিক বাধার মোকাবেলা করেছেন, এমনকি অপরের কাছে তার চির উন্নত শির নত করতে বাধ্য হয়েছিলেন, তার ইতিহাস অপ্রকাশিত না হলেও তেমন প্রচারিত নয়। এই অংশটুকু না জানলে বোঝা শক্ত কত বড় হৃদয় ছিল তার। দায়িত্বকে এড়িয়ে যাওয়ার পথ গ্রহণ করতে সারা জীবন ধরে তার কেন আপত্তি? মোক্ষ সন্ধানী বিবেকানন্দই আমাদের মতন সাধারণ মানুষকে দেখে গিয়েছেন ভবিতব্যের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ না করেও কি করে মানবত্বের হিমালয় শিখরে আরোহণ করা যায়। দরিদ্র বিশ্ববাসী, দরিদ্র ভারতবাসী, দরিদ্র বাঙালির পূজ্য দেবতা হবার জন্য যা যা অবশ্য প্রয়োজন, তার সব কিছুই আমরা স্বামীজির অবিশ্বাস্য জীবন সংগ্রাম থেকে খুঁজে পেতে পারি। সচিমণির মামলার সময় ভুবনেশ্বরী তার স্বামীর সঙ্গে আদালতে গিয়েছিলেন। ঘোড়ার গাড়িতে ওঠার সময় তিনি নরেনকে সঙ্গে যেতে বলেছিলেন। সে রাজি হয়নি। ভুবনেশ্বরী আদালতকে বলেন, রামসুন্দরের দ্বিতীয় ছেলের বংশধর ভোলানাথ ও মাধবচন্দ্রের প্রত্যেকের অংশ ওদের বিধবা বামাসুন্দরী ও বিন্দুবাসিনীর কাছ থেকে প্রত্যেককে 500 টাকার বিনিময়ে তিনি কিনে নেন। বিক্রি কোবলার তারিখ 1 সেপ্টেম্বর 1877। বাটোয়ারা কমিশনের রবার্ট বেল চেম্বার্সের রিপোর্টের ভিত্তিতে বিচারপতি আর্থার উইলসন রায় দিলেন, যৌথ সম্পত্তিতে সচিবনীর অংশ 4 আনা। এই মামলায় সমস্ত পরিবারের অংশ এবং বাসগৃহের সীমানা নির্ধারিত হয়েছিল। চিত্রগুপ্ত আমাদের জানিয়েছেন, দেয়ালে তুলে ভাগাভাগি না হলেও বাটার ব্যাপারে খরচ হয়েছিল 2892 টাকা এবং নিজ নিজ অংশের আনুপাতিক হারে শরিকরা সেই অর্থ মিটিয়ে দেন। পরবর্তী মামলায় প্রমাণিত হয় এই টাকা দেওয়ার কথা ওঠে বিশ্বনাথের মৃত্যুর পরে এবং ভুবনেশ্বরীর দেওয়ার একটা অংশ মিটিয়েছিলেন খুড়ো তারকনাথ। তখনকার ভুবনেশ্বরী সংসার জ্বালায় বড়ই জর্জরিত। একই সময়ে চলছে ঠাকুরের সঙ্গে নরেন্দ্রনাথের লীলা খেলা। বিরক্ত ভুবনেশ্বরী নাকি একদিন বলেছিলেন, এসব কি হচ্ছে বিলু? সংসারটা কি করে চলবে সেদিকে হুঁশ নেই, দিন রাত টোটো করে ঘুরছিস। নরেন নাকি উত্তর দিয়েছিলেন, সংসার চালাবার আমি কে মা? যিনি চালাবার তিনি চালিয়ে দেবেন। ঠাকুরের পরম ভক্ত রামচন্দ্র দত্ত ভুবনেশ্বরীর নিকট আত্মীয় শিশুকালে মাতৃহারা হওয়ার তিনি ভুবনেশ্বরীর স্তন্যদুগ্ধে লালিত হয়েছিলেন। তাকে ভুবনেশ্বরী জিজ্ঞেস করেছিলেন, বিলু কি আর সংসারের আর ফিরবে না? গুরুপ্রাণ রামচন্দ্র ভরসা দিয়েছিলেন, আপনাকে ছেড়েও যাবে কোথায়? খুড়ির সুবৃহৎ মামলার খবর নরেন্দ্রনাথের পান বরানগর মঠে থাকার সময়, যদিও মামলা দায়ের হয়েছে ঠাকুরের মহাসমাধির 1 মাস আগে। খুড়ির আর্জিতে আছে ভুবনেশ্বরী যে সম্পত্তি কিনেছিলেন তা তার স্বামীর অর্থে বেনামিতে নেওয়া। সেই সময় খুড়ির প্রধান পরামর্শদাতা তার এক জামাই অ্যাটর্নি নিমাই বসু ভুবনেশ্বরীর জবাব দাখিল করলেন, যথাসময়ে আমার স্বামী তার পোষ্যদের যাবতীয় খরচ প্রবাস থেকে নিয়মিত পাঠাতেন। এই সম্পত্তি আমার স্ত্রী ধন। এই মামলায় মায়ের দেওয়া বাংলা স্বাক্ষর নরেন্দ্রনাথ শনাক্ত করেন। মামলার শুনানিতে দেরি হতে পারে জেনে নরেন্দ্রনাথ তীর্থযাত্রায় বেরিয়ে পড়েন। শুনানি শুরু হওয়ার আগেই তিনি ফিরে আসেন। এই মামলায় সাক্ষী সুবোধ অনেক। নরেন্দ্রনাথ নিজেই সাক্ষ্য দিলেন 8ই মার্চ 1887। স্বামী গম্ভীরানন্দের মতে এই মামলায় ব্যারিস্টার WC ব্যানার্জি ভুবনেশ্বরীকে সাহায্য করেন। ব্যারিস্টার পিউ সাহেব নরেন্দ্রনাথকে বেকায়দায় ফেলবার জন্য আদালতে নানাভাবে জেরা করেন। তোমার বয়স কত? 23-24 হবে। তোমার পেশা কি? আমি বেকার, বর্তমানে আমি কিছুই করছি না। প্রায় 2 বছর আগে 1885 সালে মেট্রোপলিটন ইনস্টিটিউশনে হেডমাস্টার পদে নিযুক্ত হই, কিন্তু মাস 3 পরে আমি সে কাজ ছেড়ে দিই। তারপর ডক্টর অঘোরনাথ চট্টোপাধ্যায়ের আনুকূল্যে ও তার অধীন একটি কলেজে আমি কিছুদিন অধ্যাপনা করি। পৈতৃক বাড়িতে তিনি বহুদিন বসবাস করেন না।
একথা ঠিক কিনা জানতে চাইলেন পিউ সাহেব। বাবা মারা যাওয়ার পর আমি আমি মায়ের কাছেই থাকতাম। সব সময় যে থাকতাম একথা বলতে পারি না। আমার কাকা তারকনাথের মৃত্যুর সময় আমি বাড়িতে ছিলাম। মিস্টার পিউ, তুমি কি কারো চেলা হয়েছ? চেলা কাকে বলে তা তো আমি জানি, কিন্তু আপনার ইঙ্গিতটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আমি কখনো কোনো ভিক্ষাজীবী সাধুর চেলাগিরি করিনি। মিস্টার পিউ জানতে চাইলেন, ধর্মীয় ব্যাপারে কোনো রকম চাঁদা তোলায় যুক্ত ছিলে? নরেন উত্তর দিলেন, রামকৃষ্ণ দেবের জন্য তিনি কোনো চাঁদা গ্রহণ করেননি। মিস্টার পিউকে প্রত্যাঘাত করার জন্য নরেন জিজ্ঞেস করলেন, মহাশয়, আপনি চেলা শব্দটির অর্থ জানেন কি? ব্যারিস্টার সাহেব এবার একটু বেকায়দায় পড়ে গেলেন। সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে নরেন্দ্রনাথ জানালেন, কাকা তারকবাবুর সঙ্গে তার দুবার বর্ষা হয়। কথা কাটাকাটির পর তারকবাবুর সঙ্গে আর সাক্ষাৎ হয়নি। কাকার মৃত্যুর আগে তিনি বাড়িতে এসেছিলেন। মাও ফিরে বাড়িতে এসেছিলেন। মায়ের ঘরটি অক্ষত ছিল। নরেন ও পরের ভাই অন্য একটি ঘরে ছিলেন। অপর একটি ঘর তারকনাথ ভেঙে দিয়েছিলেন। স্বামী গম্ভীরানন্দর অনবদ্য জীবন কথায় আমরা জানতে পারি, ইংরেজ জজ বলেন, যুবক, তুমি একজন ভালো উকিল হইবে। বিপক্ষের অ্যাটর্নি তাঁর হাত ধরে বলেন, আমি জজ সাহেবের সঙ্গে সহমত। দীর্ঘ শুনানির পরে হাইকোর্টের বিচারপতি ম্যাকফারসনের রায় প্রকাশিত হলো। বিশ্বনাথ প্রবাস থেকে স্ত্রীকে নিয়মিত টাকা পাঠাতেন। সুতরাং তারকনাথ বেনামিতে সম্পত্তি কিনেছিলেন তা প্রমাণ করবার পূর্ণ দায়িত্ব তার স্ত্রীর। জ্ঞানদা সুন্দরী তার স্বামীর কোনো হিসাব খাতা আদালতে দাখিল করেননি। বিপদ সাধল তারকনাথের একটি পুরনো চিঠি, যেখানে এক আত্মীয়কে তিনি লিখেছেন সম্পত্তির প্রকৃত ক্রেতা তিনি নন, ভুবনেশ্বরী। এছাড়া এই সম্পত্তি কলকাতার কালেক্টরেটে নথিভুক্ত করার জন্য ভুবনেশ্বরী একবার দেবর তারকনাথকে ওকালতনামা দিয়েছিলেন এবং সে দায়িত্ব তিনি পালন করেছিলেন। আপিল মামলার রায়ও যথাসময়ে বেরিয়েছিল। 1887 সালে চিফ জাস্টিস আর্থার উইলসন এবং জাস্টিস রিচার্ড টটেনহ্যাম এর আপিল কোর্ট ভুবনেশ্বরীর পক্ষে রায় দিলেন। খুরির শোচনীয় পরাজয় 10 নভেম্বর 1887। কিন্তু মামলা কি আর অত সহজে শেষ হয়? আমরা দেখব এর রেশ গড়ায় বিবেকানন্দের দেহবাসনের মুহূর্ত পর্যন্ত।